সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ঈদের পরেই বাংলাদেশে নতুন কৌশলে খেলা ঘোরাবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামিন দিয়েও আটকে দেওয়ার কৌশল, ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে বিপদে তারেক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যমুনা ঘিরে নতুন আতঙ্ক, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাঠ্যবই দুর্নীতি, ইউনূসের সংস্কার সিন্ডিকেটের উৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভূমিদস্যুদের হাতেই প্রশাসন, দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখালো তাদের আসল চেহারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফরিদপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার সংবাদের শিরোনামে হাসিনা। শিরোনামে আসার কারণ তার ঘর ওয়াপসি। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনায় ওঠার অন্যতম কারণ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার এবং তার দলের অবস্থান কি। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে হাসিনাসহ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরাও, তবে সেই সংখ্যা অনেকটাই কম। আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী। অনেকেই বলছেন ফের ঘুরবে হাওয়া। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ, আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সেদেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা, দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। সচিব ওয়াজেদ জয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলের নেতাকর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি দেশে ফিরবেন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন। তবে ৭৬ বছরের মুজিব কন্যা দেশে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি জয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলাদেশের একাংশে দাবি উঠেছে হাসিনাকে দেশে ফিরানো হোক। আবার আওয়ামী লীগের নেতাদের একাংশ বলতে শুরু করেন হাসিনা দেশে ফিরে তাদের পাশে দাঁড়াবেন। এই প্রসঙ্গে জাতীয় সংসদে তারেক রহমানের ভাষণের কথাও উল্লেখ করতে হয়। বক্তব্যের একটি অংশে তিনি শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা। যে দলটিকে নিয়ে ভাবা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে মুছে ফেলা যাবে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। এখন পর্যন্ত ৭২টি কার্যালয় খোলা হয়েছে। জামিনে মুক্তি পাচ্ছেন একের পর এক নেতা। এটা কি স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে একটা আসলে রিভার্স গিয়ার? আদালতের বক্তব্য বেশ পরিষ্কার, চার্জশিট দুর্বল, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই। ৫ই অগাস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। ৭২টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবন্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ৭২টি কার্যালয় খুলে গিয়েছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তা হলো, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক রহমানকে বিদেশের একটি গণমাধ্যমের সাংবাদিক প্রশ্ন করেন, বহু আওয়ামী লীগার এখনও জেলে রয়েছেন,
তাদের কিভাবে রিকনসিলিয়েশন হবে? তারেকের সংক্ষিপ্ত জবাব ছিল, আইনের শাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে। 23 ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে একই প্রশ্ন করা হয়েছিল। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেদিকে সরকারের লক্ষ্য থাকবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দলের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব মামলা খতিয়ে দেখা হবে। যদি কার্যক্ষেত্রে ঠিক উল্টোটাই হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেই অন্য মামলায় তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন 8টি জেলার পুলিশ সুপারদের, ডিএসপিদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে ডিআইজি শাহজাহান বলেন, চিঠিটা আমি ইস্যু করেছি সঠিক আছে, তবে আমার ব্যাখ্যা হচ্ছে যারা কেবল নেতৃত্ব পর্যায় থেকে সমাজে বিশৃঙ্খলা করতে পারে এই ধরনের লোককে শোন অ্যারেস্ট দেখাতে বলেছি। ডিআইজি শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 1. কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনগুলোর যে নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে শোন অ্যারেস্ট হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের জামিন হলে গ্রেপ্তার শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই। 2. প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। তবে এবার রাজশাহী রেঞ্জের ডিআইইকে চিঠি পাঠানো হয়েছে। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার 16 মার্চ আইন ও সালিস কেন্দ্রের আজকের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ না এলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এই ধরনের কাজ করতে পারতেন না। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না, অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটির যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। তবে এই ধরপাকড়ের বিষয়টি আগামী মাসে আরও বেশি করে হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনার নির্দেশ। হাসিনা দলের নেতাকর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বদ্ধপরিকর। প্রশ্ন হল, তারেক রহমান কি আওয়ামী লীগকে সেই রাস্তা তৈরি করে দেবেন, নাকি ইউনূসের দেখানো পথেই তিনি হাঁটবেন? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাড়ি রয়েছে সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য তারেক রহমান দেশে ফেরার পর এই বাড়িতে উঠেছেন। সেইভাবে বাড়িটি সাজানো হয়েছে। 17 বছরের নির্বাসন ভেঙে গত বছরের 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে গুলশানের 196 নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তারেক রহমান। এরপর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ফিরোজা নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 196 নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা। গত বছর এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করে মন্ত্রণালয়। এর মধ্যে নির্বাচনের পর গত 18 ফেব্রুয়ারি প্রায় 1.5 বছর বসবাসের পর যমুনা ছাড়েন সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 5 অগস্টে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ইউনূস হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু শেষমেশে যমুনায় না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ঈদের দিন সকাল 10টায় রাষ্ট্রীয় এ অতিথি ভবনেই কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান এই যমুনাতে হবে।
ইতিমধ্যে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া 2টি ইফতার অনুষ্ঠান এ ভবনে হয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো যমুনাতে ছিলেন। তবে রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য যমুনা ভবন ব্যবহার করা হবে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইতিমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে 2টি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হবে। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কেন নিজের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলেন? কারণ এর সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নটি। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে থাকতেন, সেইভাবে তার নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। তারেক রহমান গুলশানের যে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে ওই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা যাবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে কোনো বাড়িতে যেনতেন করে প্রধানমন্ত্রীর মতো একজন হেভিওয়েট নেতা থাকতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনো অংশের মতে যমুনা বকলমে মন্ত্রীপাড়া হয়েছে উঠেছে। তারেক মন্ত্রীপাড়ায় থাকতে চাইছেন না। যমুনা অত্যন্ত ব্যস্ততম এলাকা, জায়গাটি বেশ সংকীর্ণ। মনে করা হচ্ছে তারেক রহমান যে সাধারণ জীবনযাপনের বার্তা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গতি রেখেই তিনি গুলশানে তার নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে অনেকে বাংলার কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন কালীঘাটে তার নিজের বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন পাম অ্যাভিনিউতে তার 2 কামরার ফ্ল্যাটে। বাম জামানার প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথমে থাকতেন রাজভবনে, পরে চলে যান সল্টলেকে ইন্দিরা ভবনে। 24 যখন জুলাই দাঙ্গা হল তখন সেটা জায়েজ করতে বলা হয়েছিল দেশ বদলে যাবে, দুর্নীতি শেষ হবে, নতুন বাংলাদেশ হবে। তা সেই নতুন বাংলাদেশে কি হল? ছোট ছোট বাচ্চাদের পাঠ্য বই ছাপানোর টাকা থেকে 658 কোটি 85 লাখ টাকা সিন্ডিকেট করে লুট হয়ে গেল। একটা টাকাও না, 600 কোটির বেশি বিনামূল্যের পাঠ্য বইয়ের টাকা, যে বই রাষ্ট্র গরিব ঘরের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার কথা। এই দেশ সিঙ্গাপুর না হয়েই পারে না, এটা তো বুঝাই যাচ্ছে। ব্যাপারটা একটু ভালো করে বোঝা দরকার। প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণীর 40 কোটির বেশি বই ছাপাতে সরকার খরচ করেছে 2762 কোটি টাকার বেশি। সরকার যে বাজেট নির্ধারণ করেছিল তার চেয়ে 20 থেকে 25% বেশি দরে টেন্ডার জমা দিয়ে একটা চক্র এই টাকা হাতিয়ে নিয়েছে। কিভাবে? টেন্ডারের গোপন দর আগে থেকেই ফাঁস করে নিজেদের মধ্যে লট ভাগ করে নিয়েছে। কর্ণফুলী আর্ট প্রেস, প্রমা প্রেস, সরকার প্রিন্টিং, অগ্রণী প্রিন্টিং, আনন্দ প্রিন্টার সহ একগুচ্ছ প্রতিষ্ঠান মিলে ঠিক করে নিয়েছে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় সর্বনিম্ন দরদাতা হবে। সরকার প্রিন্টিংয়ের মালিক দুলাল সরকারের অফিসেই এই গোপন বৈঠক হয়েছে। আর এনসিটিভির যেসব অসাধু কর্মকর্তা তাদের কাছে টেন্ডারের দর বিক্রি করেছেন তারাও এই লুটের অংশীদার। মজার বিষয় কি জানেন? জুলাই দাঙ্গা মরার আগে, মানে আওয়ামী লীগের আমলে, প্রাথমিকের বই ছাপার টেন্ডারে প্রেসগুলো সরকারের নির্ধারিত দরের চেয়ে গড়ে 10% কমে কাজ নিত। আর ইউনুসের সংস্কারের আমলে সেটা হয়েছে 20 থেকে 25% বেশিতে। এটাই হলো পরিবর্তন। আমরা নাকি আগে খারাপ ছিলাম, এখন বেহেস্তের যুগে আছি। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটু বিষয় আছে যেটা কাউকে বলতে শুনছি না। ইউনুস সরকার আন্তর্জাতিক টেন্ডার বন্ধ রেখেছিল। আগে বিদেশি প্রতিষ্ঠানও বই ছাপার টেন্ডারে অংশ নিতে পারত, যে কারণে দেশীয় প্রেসগুলো প্রতিযোগিতামূলক দরে কাজ নিতে বাধ্য হতো। আন্তর্জাতিক টেন্ডার বন্ধ থাকায় সেই প্রতিযোগিতা আর ছিল না। দেশীয় সিন্ডিকেট পুরো মাঠ পেয়ে গেছে। এটা কি ঘটনাক্রমে হয়েছে নাকি সুচিন্তিতভাবে? শুধু বই ছাপা নয়, কাগজের বাজারও এই চক্রের নিয়ন্ত্রণে ছিল। মিল থেকে আগাম চুক্তি করে কাগজ কিনে গুদামে লুকিয়ে রাখো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করো, দাম বাড়িয়ে ছোট প্রেসগুলোকে সেই কাগজ কিনতে বাধ্য করো। পাঠ্য বইয়ের মলাটে লাগে 230 জিএসএম আর্ট কার্ড, সেটা সম্পূর্ণ আমদানি নির্ভর। সেই আর্ট কার্ডও অবৈধভাবে আমদানি করে গুদামে লুকিয়ে দাম বাড়ানো হয়েছে। ট্যাক্স ভ্যাট না দিয়ে আনা মানে রাষ্ট্রের রাজস্ব মেরে খাওয়া হয়েছে। তানভীর 400 কোটি খাওয়ার পর খালাস পেয়েছে, এখন 650 কোটিও খালাস পেয়ে যাবে। জুলাইয়ের বাংলাদেশ। সংস্কার সংস্কার, ম্যাজিক ম্যাজিক। এনসিপির লোকেরা 1 কোটি টাকার খেজুরের হিসাব নিয়ে রাতদিন চেঁচালো, আর ইউনুসের সময় 1000 কোটি লুট হলো, সেই হিসাব কেউ চাইল না। 18 মাস অলি আউলিয়া পীরদের হাতে দেশ ছিল। যে মানুষটা বিদেশি অর্থ, জঙ্গি সংগঠনের মাঠ শক্তি আর সামরিক বাহিনীর সমর্থন নিয়ে নির্বাচিত সরকার ফেলে দিয়ে ক্ষমতায় বসেছিলেন, তিনি প্রতিটি ভাষণে সংস্কার বলে গেছেন। সেই সংস্কারের ফল হল বাচ্চাদের বইয়ের টাকায় সিন্ডিকেট। এটা 2026 সালের মার্চে সামনে এসেছে, বিএনপি সরকারের আমলে। ইউনুস তখন আর চেয়ারে নেই, কিন্তু যে টাকাটা গেছে সেটা তো গেছেই। যে বাচ্চাটা নিম্নমানের কাগজে ছাপা বই পেয়েছে বা পায়নি, সে তো ফেরত পাচ্ছে না। দায় কে নেবে?
সরকারি পুকুর দখলের অভিযোগে একসময় দলের পদ স্থগিত হয়েছিল। অথচ সেই বিতর্কিত ব্যক্তিকেই এখন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে বসিয়েছে বিএনপি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তি হলেন বিলকিস জাহান শিরিন। ভুক্তভোগী এবিএম সালাউদ্দিন খান দাবি করেছেন, বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোডে তাদের পারিবারিক সম্পত্তির মাত্র 1% জমি কেনার সুযোগকে কাজে লাগিয়ে ধাপে ধাপে পুরো বাড়িটি দখল করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ভবনেই বসবাস করছেন বিলকিস জাহান শিরিন এবং তার পরিবারের সদস্যরা। বিলকিস জাহান শিরিন প্রথমে জমির অংশ কিনে নিচতলা দখল নেয়, পরে তার ভাড়াটিয়াদের জোর করে বের করে দেওয়া হয় এবং বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মাত্র 1% জমির মালিকানা দেখিয়ে পুরো 2% বাড়ি এবং পরবর্তীতে 3 তলা ভবন নির্মাণ করে পুরো সম্পত্তি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। বর্তমানে ভবনের একাংশ ভাড়া দেওয়া হয়েছে এবং অন্য অংশে বসবাস করছেন অভিযুক্তদের পরিবার। অভিযোগ আরও আছে, 5 আগস্টের রাজনৈতিক অস্থিরতার পরপরই এলাকায় একটি সরকারি পুকুর বালু দিয়ে ভরাট করার ঘটনাতেও নাম জড়ায় বিলকিস জাহান শিরিনের। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরিশালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার এখন একটি নিয়মে পরিণত হয়েছে। সরকারি পুকুর ভরাট থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি দখল, সবকিছুর পেছনে রয়েছে একই ছায়া, যার বিরুদ্ধে বারবার ভূমিদস্যুতার অভিযোগ, যার নাম দখলদারির সঙ্গে জড়িয়ে আছে। তাকেই যদি প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা শুধু একজন ব্যক্তির কাহিনী নয়, এটি এমন এক রাজনীতির প্রতিচ্ছবি যেখানে ভূমিদস্যুরা ক্ষমতার ছত্রছায়া পুরস্কৃত হয় আর প্রকৃত মালিকরা নিজের ঘর হারিয়ে পথে পথে ঘোরে। বরিশালের মানুষের এখন একটাই প্রশ্ন, দখলদারকে যদি প্রশাসক বানানো হয়, তাহলে ন্যায় বিচার চাইবে কার কাছে? ফরিদপুরের ভাঙায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 19 মার্চ রাত 12টার দিকে ভাঙা উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙা উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্ব ছিল। এক পক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি 65 এবং অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের কামরুল মিয়া 45। গত বৃহস্পতিবার 19 মার্চ রাত 9টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সির ছেলে ফুয়াদ হোসেনের কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গ্রামের দুই পক্ষই ঢাল, সরকি, রামদা ও ইটপাথর নিয়ে বৃহস্পতিবার রাত 12টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। টর্চলাইট জ্বালিয়ে ঘণ্টাখানেকে সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ও এলাকার মাতুব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। হামিরদি ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও কামরুল মিয়ার মধ্যে আগে থেকেই বিরোধ চলছে। পাশাপাশি এরা পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। বৃহস্পতিবার প্রথমে দুই পক্ষের কথা কাটাকাটি ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মোহাম্মদ আক্তার হোসেন বলেন, গোপীনাথপুর গ্রামের সংঘর্ষে আহত রুমা বেগম 40 ও মাসুদ হোসেন 34 ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।